This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, কি ভাবছেন আপনি? হঠাৎ আমি এই সময় আপনার সামনে কেন? না না, ঠোঁট কাটা তার সময় থাকবে, কিন্তু সন্ধ্যে 7টাতেও এবার থেকে আমি আপনার কথা বলবো। আপনি কি ভাবছেন আমাকে জানতে হবে, আর তাই সন্ধ্যে 7টা এখন থেকে বাংলা যা ভাবে। আজ প্রথম কোন দিকে আমরা নজর রাখবো আপনি বলুন। এসএসসি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় আজ দিল, তাছাড়া অন্য কিছু দিয়ে শুরু করা সম্ভব? আসুন শুরুতেই দেখি এসএসসি নিয়ে, মানে ওই 26,000 চাকরি যাওয়া নিয়ে কি বললো আজ দেশের সর্বোচ্চ আদালত। শুরুতেই এসএসসি চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ নয়, যেটা প্রত্যাশা করে বসেছিলেন চাকরিহারারা। আপাতত অস্বস্তিতেই রইলেন যোগ্য চাকরিহারারা। অতিরিক্ত শূন্য পদের সিদ্ধান্ত কার জানতে চাইলো আজ সুপ্রিম কোর্ট, মানে সুপার নিউমেরারি। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরারির সিদ্ধান্ত জানানো হলো সুপ্রিম কোর্টে। সুপার নিউমেরারি মানে অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2016 প্যানেল বাতিলে হাইকোর্টের নির্দেশ এখনো বহাল। চাকরিহারারা কি করবেন তারা জানেন না এখনো। সুপ্রিম কোর্টের অবস্থান বদল করলো এসএসসি। যোগ্য অযোগ্য আলাদা করতে তৈরি সুপ্রিম কোর্টে বলল এসএসসি। ওএমআর না থাকলে কিভাবে যোগ্য অযোগ্য আলাদা হবে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আগামী সোমবার আবার শুনানি, আর ততক্ষণ পর্যন্ত এই রায়ের কাটাছড়া চলবেই। আমার সঙ্গে দুদিকে দুটো পোডিয়াম রয়েছে, আমি দুজন অতিথিকে আমার সঙ্গে ডেকে নেব। তৃণমূল কংগ্রেসের প্রদীপ্ত মুখোপাধ্যায় অধ্যাপক মহাশয় আসুন প্লিজ, এবং বিজেপির শতরূপা প্লিজ আপনি আসুন। দুজনের কাছে যাব, কিন্তু তার আগে যারা তাকিয়ে বসেছিলেন চাতকের মতো সুপ্রিম কোর্টের দিকে, এই রায়ের পর কি বলছেন শুনবো। কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি। চোখ মুখ থেকে স্পষ্ট ওরা কি চাইছেন আর কি পেলেন। আজ এক সপ্তাহ আবার চাতকের মতো তাকিয়ে থাকবেন, যেমন আপনি আমি চাতকের মতো বৃষ্টি কবে আসবে দেখছি। ওরাও সুপ্রিম কোর্ট কবে স্টে দেবে, আদৌ দেবে কিনা, চাকরিটা আবার পাবো কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন। আর এত বড় একটা ঘটনা ভোটের মরশুমে রাজনীতি চুপ করে নেই। কি বলছেন কুণাল ঘোষ পাল্টা বিজেপি, শোনাবো। গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা। যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক, আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক। যারা যোগ্য চাকরিরত তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে। তার জন্য সুপ্রিম কোর্ট এই সরকারটাকে বা সরকারের যারা নিয়োগ করেছিলেন সেটাকেই প্রকাশ্যে জালিয়াতি বলে দিলেন। এরপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এই সরকারের কোর্টে মামলা চালানো? তৃণমূলের এই সরকারটা মানুষের জীবন যৌবন খেয়ে ফেলার সরকার। দেখুন, ভোটের মরশুমে এই দড়ি টানাটানি চলবেই। আমার সঙ্গে যখন তৃণমূলের প্রতিনিধি আছেন, প্রদীপ্তর কাছে আমার খুব নির্দিষ্ট প্রশ্ন। সুপ্রিম কোর্টে গিয়ে আজ এসএসসি জানালো আমরা যোগ্য অযোগ্যের তালিকা দেব পরিষ্কার করে। কি করছিল এতদিন এসএসসি, কেন দিতে পারেনি? এই যোগ্যরা তো চাকরি হারাতো না। হাইকোর্ট ঠিক এই প্রশ্নটা কি করেছিল? যেখানে যেখানে বলেছে যে 168 জনের তালিকা প্রকাশ করে বার করে দিয়েছে, 300 কত জনের তালিকা বার করে দিয়েছে। যখন যখন হাইকোর্ট আর সিবিআই যা যা ডাইরেকশন দিয়েছে এসএসসি সেই ডাইরেকশন পালন করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে 282 পাতার যে তথ্য তালাশটা হয়েছে, সেই তথ্য তালাশে কোথাও একটা জায়গায় দেখাও সিবিআই কখনো বলেছে বা তার চার্জশিটেও লিখেছে যে আমরা ওদেরকে যোগ্য তালিকা বাছাই করতে বলেছিলাম, সেটা ওরা দেয়নি, কিন্তু অযোগ্যর বাছাই করতে বলেছিল সেই অযোগ্যর বাছাই করতে দিয়েছে এবং সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। বারবার বলছে
যোগ্য অযোগ্যের একটা ক্লিয়ার লিস্ট চাই। সেটা তো সুপ্রিম কোর্ট আজকে বললো, কিন্তু হাইকোর্ট বলেছে তুমি দেখাও। হাইকোর্টে আবার দাবি করে বলছি 282 পাতার কোথাও, আমি গত এক সপ্তাহ ধরে দাবি করে আছি, কেউ একটা দেখিয়ে দিক যে কোথাও হাইকোর্টে সুপ্রিম মানে সিবিআই দাবি করেছে যে এসএসসি কে তারা বলেছে যে বাছাই করে দাও কে যোগ্য কে অযোগ্য। কোর্ট বলেছে, সিবিআই নয়, কোর্টেও বলেছে, সেটাও দেখিয়ে দাও না। 282 পাতার জায়গায় কোথাও বলা হয়েছে এটা যে চেয়েছে রাজ্যের কাছে। আপনারা তো সিবিআই এর চার্জশিট বা রিপোর্টের কথা বলছেন, আমি সেটাই বলছি, কোর্টের বিচারপতির কথা বলছি, তিনি চেয়েছেন। ডাইরেকশনে 363 নাম্বার অবধি সিরিয়াল গেছে, 363টা সিরিয়াল আছে, সেই 363 সিরিয়ালের একটা সিরিয়ালে দেখাও তুমি যেটা বলছো কোর্ট সেটা বলেছেন। আমার এখানেই কনফিউশন হয়ে যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি সিবিআই রিপোর্টকে কোট করছেন, আপনি বিচারপতির কথা ওমিট করে যাচ্ছেন। না, আমি বিচারপতি বলছি, আমি তো বললাম। আমি আসবো শতরূপা, এখনো অবধি আজকেও সকলে তাকিয়ে বসেছিলেন কি হয় সুপ্রিম কোর্টে, কোনো দিশা পেলেন না চাকরিহারারা। এই যোগ্যদের চাকরিহারার দায় আপনাদের নিতে হবে না? ভোটের বাক্সে রিফ্লেকশন হবে না? আমাদের নিতে হবে। হ্যাঁ, আমরা কি করে নেবো? আমাদের তো এখানে কোনো দায় নেই, কারণ মমতা ব্যানার্জি হাতিয়ার তো যোগ্যদের চাকরি যাওয়া। উনি তো মিথ্যে কথা বলে যাচ্ছেন কনস্ট্যান্টলি, একটা কম্পালসিভ লায়ার, চিৎকার করে করে বলছে বিজেপির চাকরি খাকো, বিজেপির চাকরি খাকো। বিজেপির এখানে কি করার আছে? হাইকোর্টে এতদিন ধরে একটা কোর্ট কেস চললো, তার একটা রায় হলো, সেটা তাদের পছন্দ হলো না, তারা চলে গেলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে ঠাসিয়ে একটা থাপ্পড় মেরে বললো যাও, ফেরত যাও। এবং রাজ্য সরকারের একটাই প্লি কি, ভাই আমাদের সিবিআই তারা করো না, আমাদের ক্যাবিনেট পুরো জেলে চলে যাবে। যে মন্ত্রণালয়ের, যে পার্টির, যে সরকারের, দেশের সর্বোচ্চ আদালত এই প্লি শুনে নিল, সুপ্রিম কোর্ট নিয়ে কোনো প্রশ্ন করার ঔদ্ধত্য আমার নেই, তোমাদের থাকতে পারে। আমি সুপ্রিম কোর্ট নিয়ে একদম বলিনি, আমি সেটা কন্টিনিউয়াসলি একটাই প্লি এখানে রাজ্য সরকারের লয়ার করে গেছে যে ভাই আমাদের ক্যাবিনেট জেলে চলে যাবে, এক্ষুনি সিবিআই যেন আমাদের তাড়া না করে। দ্যাট ইজ দি অনলি প্লি দে মেড। রাজ্য কোনো কথাই আবেদন করেছে সেটা সুপ্রিম কোর্ট শুনলো, আর চাকরিহারাদের কথা শুনলো না। ব্যাপারটা কি এরকম? দেখুন, আপাত হলেও, সাময়িক হলেও রাজ্য সুপ্রিম কোর্টে আজ স্বস্তি পেয়েছে, হোক এক সপ্তাহের জন্য, কিন্তু স্বস্তি। অথচ হাইকোর্ট থেকে স্বস্তি না। রাজ্য আজ সন্দেশখালি নিয়ে স্বস্তি পেল না। এসএসসির পর সন্দেশখালি নিয়ে রাজ্য কোথায় ঠক্কর খেলো দেখব। মহিলাদের উপর অত্যাচার থেকে জমি দখল, সন্দেশখালী কাণ্ডে ওঠা একাধিক অভিযোগ খতিয়ে দেখতে 10ই এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য। সোমবার বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানিতে রাজ্যের আইনজীবী সওয়াল। এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে। মামলাটি 2 সপ্তাহের জন্য মুলতুবির আবেদন জানাচ্ছি। এই সওয়াল শুনেই সুপ্রিম কোর্টের তাৎপর্যপূর্ণ মন্তব্য। সন্দেশখালীর মামলায় মহিলাদের ওপর নির্যাতন থেকে জমি দখল একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। একই সঙ্গে শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজ্য সরকার কেন তার জন্য সুপ্রিম কোর্টে এসেছে, কোনো একজন ব্যক্তিটিকে তা স্পষ্ট করে বলেনি আদালত। তবে আইনজীবী মহলের মতে সন্দেশখালী কাণ্ডের নাটের গুরু শেখ শাহজাহানের কথাই বলতে চেয়েছেন বিচারপতিরা। সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়ার দাবি নাকচ করার পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ, জুলাই মাসের 2য় সপ্তাহ পর্যন্ত সন্দেশখালী মামলা শুনানি মুলতুবি থাকবে। কোর্টের আরও নির্দেশ, মামলা বিচারাধীন বলে তদন্ত প্রক্রিয়া যেন ব্যাহত না হয়। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে হাইকোর্টে চলা মামলায় বাধা দেওয়া যাবে না। শুনানি শেষে কৌতুকের সুরে বিচারপতি বি.আর. গাভাইয়ের মন্তব্য, জুলাই মাসে শুনানির পরিবেশ কিছুটা ভালো হবে। গত শুক্রবার যেদিন সন্দেশখালীতে সিবিআই এনএসজির অস্ত্র উদ্ধার অভিযানকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক সেই দিনই রক্ষা কবচের আশায় সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিল রাজ্য। কিন্তু স্বস্তি নয়, বরং ভোটের বাজারে রাজ্যের গলায় সন্দেশখালীর কাঁটার ব্যথা থেকেই গেল। জ্যোতির্ময় কর্মকার ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালী কাঁটাটা কোনোভাবেই ওপড়ানো যাচ্ছে না প্রদীপ্ত। তা কেন ওপড়ানো যাবে? যেখানে বড় বড় লয়াররা, যেখানে বড় বড় মিডিয়ারা, যেখানে বড় বড় বিজেপি নেতারা এইভাবে প্রতিনিয়ত চেপে ধরছে, তার সঙ্গে রয়েছে প্রতিষ্ঠান। ওরে বাবা, 4টে 7টা 10টা বন্দুক পাওয়া গেছে, এনএসজি চলে এলো দৌড়ে দৌড়ে, মণিপুরে গুলি করে জওয়ান মারা যাচ্ছে, এনএসজি যাচ্ছে না। স্বাভাবিক, এই জায়গাটা তুমি কোর্টের বাইরে, ভোটের একটা জায়গা আছে না, কোর্টের বাইরে মানুষের একটা জায়গা আছে না, সেখানে দেখবে সন্দেশখালী কিভাবে এফেক্ট ফেলছে বা ফেলছে না। রেখা পাত্রকে দাঁড় করিয়েছে, মানুষেরই বিচারালয়, আমি সেটাই তো বলছি, শেষ ভরসার জায়গা। আমি সেটা একবারে ধরে নিয়েই তো পরের কনটেক্সটে এলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, বসিরহাটে সন্দেশখালী ইস্যু রয়েছে এবং থাকবে, কিন্তু এটা বিজেপির জন্য বড় বিড়ম্বনা হয়ে দাঁড়াবে, কারণ ওরা মানুষকে বিভ্রান্ত করছে। কেন বিভ্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে ওই বিজেপির জন্য বিড়ম্বনা। বিজেপির এখানে কোনো বিড়ম্বনা নেই।
সুপ্রিম কোর্ট এখানে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট ভীষণ চিন্তিত যে রাজ্য সরকার একটা লোককে বাঁচাতে এত তৎপর কেন বারবার সুপ্রিম কোর্টে আসতে হচ্ছে। সুপ্রিম কোর্ট কিন্তু খুব, তুমি আগের রায়টা আমার পুরো অপোজিট করে দিলাম, আমি কিন্তু সেভাবে কোনো কথা বলিনি। আমি বলেছিলাম, আগেও যেটা বলেছিলাম, সুপ্রিম কোর্ট ইজ ভেরি কনসার্ন যে রাজ্য সরকারের অ্যাটিটিউড। একবার বলছে ভাই আমাদের ক্যাবিনেট ভেতরে চলে যাবে, আরেকবার একটা এন্টায়ার সরকার চিন্তিত একটা লোককে নিয়ে, যে লোকটা কনফার্ম রেপিস্ট, টেররিস্ট, যার জন্য এনএসজিকে পড়ছে। এনএসজিকে কখন ডাকা হয়? ইন্টারনাল টেররিজম যখন সন্দেহ করা হয় তখন ডাকা হয়। এনআইএকে কেন ডাকা হয়? যখন ইনভেস্টিগেটিভ এজেন্সি যখন ভেতরে পাওয়া তো যাচ্ছে, ঘুরছে, চলছে, তো এনকোয়ারি তো চলছে এখনো, যার জন্য যখন সময় হবে তখন দেবে। সুপ্রিম কোর্ট তো বলেই দিল যে সিবিআই যা কাজ করার করবে, সিবিআইকে তো রিট্রিট করার চেষ্টাই করে না সুপ্রিম কোর্ট। তুমি অন্য দিকটা চিন্তা করো একটু, তুমি বায়াসড হয়ে যাচ্ছ। রাজ্য সরকার, একটা পুরো সরকার একটা লোককে বাঁচাতে সুপ্রিম কোর্ট যাচ্ছে। চুলেই যাক মহিলারা, চুলেই যাক ফ্যাক্ট যে পুরো একটা ওখানে সোশ্যাল ইকোনমিক ফ্যাব্রিক, ল্যান্ডের একটা ফ্যাব্রিক চেঞ্জ হয়ে গেছে, এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নেই। একদম একটা লোককে বলবেন না, কারণ তার প্রশ্ন সব পক্ষকে প্রশ্ন করে, আপনাকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রদীপ্তর কাছে আমার প্রশ্ন সন্দেশখালী নিয়ে, এখনো তৃণমূল মনে করে সন্দেশখালী সাজানো ঘটনা? না, কখনো মনে করেনি, এবং তার বক্তব্য বারংবার পরিষ্কার হয়েছে, কিছু কাজ হয়েছে, যে কাজগুলো অন্যায় হয়েছে তার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থাপনা তোমাদের খবরের মাধ্যমেও আমরা দেখেছি। আমাদের বক্তব্য যে তার বাইরে যে ঘটনাক্রমগুলো করা হচ্ছে, যেমন এই যে এনএসজির আসার ঘটনাটা, এবং সেইখানে তো দায়িত্ব নিয়ে বলছি যে ঠিক উল্টোটা কেন নিতাই দাসের বাড়ির ক্ষেত্রে হয় না, কেন আরও অন্যান্যদের ক্ষেত্রে হয় না, মণিপুরের ক্ষেত্রে হয় না, আর কিভাবে প্রমাণ করবে যে দুজন সাক্ষ্য লাগে জানো তো, অথবা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লাগে, দুটো করেছে এনএসজি বা সিবিআই। যে ওই না, এটাও তো ঠিক, শাহজাহানকে ধরতে 52 দিন লাগে আর নিমাই দাসের আত্মীয়কে ধরতে 24 ঘন্টা লাগে না। আমি পরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শাহজাহান মামলায় ইডি আজ বিস্ফোরক দাবি করেছে আদালতে। কি দাবি করেছে? শুধু বালু মল্লিক নন, মানে রাজ্যের জ্যোতিপ্রিয় মল্লিক নন, প্রাক্তন মন্ত্রী তিনি নন, আরো 2 মন্ত্রীর সঙ্গে লেনদেন হয়েছে টাকা পয়সার। আরো 2 মন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের সরাসরি যোগ শাহজাহানের সঙ্গে। এ বিষয়ে কি বলছে রাজনীতি, কি বলেছে ইডি, রাজনীতি কি বলছে শুনবো। তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে বলেছে যে 2-3 জন মন্ত্রী শেখ শাহজাহানের সাথে জড়িত, এবং এইভাবে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে, দেশবিরোধী কাজ হচ্ছে। তাকেও বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উৎকণ্ঠা, এত উদ্গ্রীব। তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা আদালতকে দিন। প্রদীপ্ত, যা কিছু আপনাদের বিরুদ্ধে সব গল্প, সব অতিরঞ্জন সাজানো, কেন বলেন? কুণালদার কথার সঙ্গে আমি একটু অ্যাডিশন করে দিচ্ছি, ওই কথাকে পূর্ণ সহমত পোষণ করে। 13 সাল থেকে সারদার তথ্য আমাদের কাছে এসছে। 3 জন ব্যক্তির নাম করি, 4 জন ব্যক্তির নাম করি, 2 জন মারা গেছেন। তাপস পাল মারা গেছেন, মুখার্জি বাবু মারা গেছেন, সুব্রত মুখার্জি, মদন মিত্র 3.5 বছর জেল খেটেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটেছেন। আমরা আজ অব্দি তাকে দোষী বলতে পারছি না। এত তথ্য তালাশ করে দিচ্ছে সিবিআই এর মতন। এত তার মানে এটা নয় যে সবটা গল্প, না তার মানে এটা নয় যে সবকটা সত্য। 84 দিন জেল কেটে আজকে দেশের এক্স্যাক্টলি 50-50 চান্স, আপনি গল্প বলতে পারেন না। আমি বলছি 84 দিন জেল কেটে কেউ যদি দেশের প্রধান এখন স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারে, তাকে আমি খুনি বলতে পারি না। তিনি ক্লিন চিট নিয়েছেন, আমি এক্স্যাক্টলি সেটাই বলছি যে তাহলে দোষী না প্রমাণিত হওয়া অবধি কাকেও দোষীও বলা যায় না, তাকে নির্দোষ বলা যায়। নির্দোষ আমরা বলছি না, আমরা বলছি মেলাইন করা হচ্ছে। আপনি গল্প বলছেন কি? প্রতিনিয়ত যদি চোর বলা হয় তৃণমূলকে, প্রতিনিয়ত যদি এইভাবে লায়ার বলা হয় তৃণমূলের নেত্রীকে, প্রতিনিয়ত যদি সমস্ত ক্ষেত্রে নিজেদের কর্মসূচি সম্পর্কে নেই, মানুষের কাছে কি পৌঁছাচ্ছে সেটা নেই, বরঞ্চ তৃণমূলকে মেলাইন করে কিভাবে মানুষের কাছে ভোট চাইবো এইটা বলার কথা। বিজেপি তৃণমূল, আমি তো বললাম যে মমতা ব্যানার্জি হচ্ছে কম্পালসিভ লায়ার এবং তার ভাইপো হচ্ছে কনজেন্টাল, বিকজ হি ইজ ইনহেরিটেড দ্যাট। একই কথা বলে, আর একটু স্টাইলে বলে, ভালো বক্তা, আর একটু সুন্দর করে সাজিয়ে বলে। কিন্তু এখানে সাজানো ঘটনার যে কোনটা সেটা তো বুঝতে হবে। শাহজাহান ইডি যেটা দাবি করেছে, যেটা দিয়ে তোমার মূল প্রশ্নটা ছিল, আরও বোধহয় দুটো মন্ত্রী, হ্যাঁ, তো 4টে সিটিং মন্ত্রী ভেতরে, আরও 2 মন্ত্রী খুব শিগগিরই যাবে। 35 জন লোক এসএসসির জন্য জেলে,
এই জন্যই ওদের এই আশঙ্কা, ওই জন্যই মমতা ব্যানার্জির পুরো বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে, পাইচারি করছে, চিৎকার করছে, গুচ্ছের মিথ্যে কথা বলছে, একটা কোনো সত্যি কথা তোমরা যদি আমাকে একটু না, যদি দেখাতে পারো। আমার বক্তব্য ইডি সিবিআই এদের কাছে হতেই পারে, তারা তদন্ত করছেন আর রিপোর্ট পাচ্ছেন কোনো খুফিয়া ইনফরমেশন, সেটা তারা পেশ না করে এরকম একটা ন্যারেটিভ কেন তৈরি করছেন? আমার কাছে বিরাট ব্রহ্মাস্ত্র আছে, আরে ছাড়বে কখন ভোট? এটা তো আমি বলতে পারবো না পিউ, ইডি সিবিআই তো প্রশ্ন যে আপনারা কন্ট্রোল করছেন। না না, আমরা কেন এটা নিয়ে করব? আমরা আমাদের কথা বলতে আসছি, আমরা প্রতিটা বক্তব্যে আমরা আমাদের সরকার কি করেছে এবং সেই 10 বছর ট্রেলার ছিল, আগামী 5 বছর আরো বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাব, উই আর নট ইন্টারেস্টেড। আমাদের খালি এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে একটা আপনারা সন্তুষ্ট মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের গতিতে সন্তুষ্ট? তারা তাদের মতন চলছে, স্লো চলছে, তারা তাদের মতন তদন্ত করছে। পরের বক্তব্য দেখুন, যে পক্ষ যাই বলুক সব ভোট মাথায় রেখে, ভোটের হিসেব মাথায় রেখে